আমার বিয়ে মাত্র হয়েছে, কিন্তু বিয়ে হতে না হতে আমার বউ বিয়ের আসর থেকে চলে যাচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো কই যাই, তখন সে বলল, আমার জরুরি একটা মিশন আছে। কিন্তু তার বাবা বলল। মারে, আজ তো তোর বিয়ে। উত্তরে মেয়ে বলল, আমার এই বিয়ের থেকে আমার মিশনটা বেশি দরকার। আমি শুধু শুনি, কিছু তো আর নতুন জামাই হিসেবে বলতে পারবো না। মেয়ের এই কথার উত্তর শুনে বোবা হয়ে গেছি। আমি কারে বিয়ে করলাম, যে কিনা বিয়ের দিনও বলে আমার বিয়ের থেকে মিশনটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা কিছুই বুঝলেন না, তাই তো? চলুন তাহলে ফ্ল্যাশব্যাকে। আমার প্রতিদিনের রুটিন: সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। একটা গিটার নিয়ে, বলতে পারেন এত সকালে গিটার নিয়ে ছাদে কি করতে যান? হুম, আমার একটাই নেশা, আমি ছোট মোটো একটা শিল্পী হব। তো গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগলাম। পরিচয়টা দিয়ে নিই, আমি লাদেন। আমার বড় ভাই বিদেশে থাকে, আর বাবা ব্যবসা করে, আর মা গৃহিণী। আর আমার একটা পিচ্চি ছোট বোন আছে। গিটার বাজাই আর মাথাকে নাচাই। হঠাৎ কোথা থেকে আমার বোন এসে বলল, এই ভাইয়া, তোমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই? সকালে উঠে তো নাস্তাও করো না, গিটারটা নিয়ে চলে আসো। তোর ভাই তো আর সাদে গিটার নিয়ে আসে না। দেখিস, একদিন আমি বড় শিল্পী হব, তখন বলবি আমার ভাই নাম করা বড় শিল্পী। ওইটা নিয়ে তুমি শুধু স্বপ্নই দেখো, কোনোদিন এই আশা পূরণ হবে না। তুই আমার ছোট বোন হয়ে এই কথা বলতে পারলি? মারিয়া আমাকে জড়িয়ে ধরে। সরি ভাইয়া। আচ্ছা তুই এখানে বস, আমি তোর একটা গান শোনাই। আচ্ছা শোনাও দেখি। ওই লাল শাড়ি পরিয়া মনি যায় রে চলিয়া, মনি রে, ও মনি রে, আমি ছিলাম তোমার চোখের মনি প্রিয়া। ভাইয়া, থাম থাম থাম, আর শোনা লাগবো না। ও মা, কেন, শুন। এক তো তোর উল্টা পাল্টা গান, আরেক তুই কি ছেঁকা খাইছ? দুনিয়াতে আর কোনো গান নাই? এই কুত্তার কণ্ঠ নিয়ে তুই শিল্পী হবি? তো দূরের কথা, তোর গান আমার মনে হয় কুত্তাও শুনবে না। রাগিস কেন ভাইয়া? ওই দেখ পাশের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি ও মা, সত্যি সত্যি তাই তো। মেয়ে দেখলেই আমার প্রেম করতে ইচ্ছে করে। দাঁড়িয়ে ছাদের একেবারে শেষে গিয়ে বললাম, এই যে সুন্দরী, আমাকে বলছেন? আপনারা ছাড়া তো এখানে কেউ নেই, তো আপনাকে বলবো না তো কাকে বলবো? কি বললেন যেন? সুন্দরী বলছি। যান, কি যে বলেন না, আমি এত সুন্দরী না। আমার কাছে আপনি সুন্দরী। আপনার নাম? লাদেন ইসলাম তানজিম, তবে আপনি লাদেন বলবেন। আর আপনার নাম? তাসলিমা। অনেক সুন্দর নাম তো। চুপ থাকো, দেখি এই মেয়েটা পটাতে পারি কিনা। তুই যাবি কিনা, নাকি আম্মুকে ডেকে নিয়ে আসবো? না বোন, তার আর দরকার নেই। আসলেই আমি মাকে অনেক ভয় পাই। এটা কে? হাই আপু, আমি মারিয়া, ওর ছোট বোন। তুমি তো অনেক কিউট। তোর মতো কাল্লানি না। কি বললা? না কিছু না আপু, আজকে যাই। আচ্ছা। আর একবার কথা হবে, প্রতিদিন সকালে কিন্তু ছাদে আসবেন। আচ্ছা। ছাদ থেকে নিচে নামতে নামতে, কিরে ভাইয়া, তোর কি একটু রুচি নাই? কালো মেয়েকে বলি সুন্দরী? আরে আমার বোন রে, এইটাও বুঝিস না? যদি পটিয়ে ফেলতে পারি তাহলে তো তুই ভাবি পেয়ে যাবি। এরকম ভাবির নিখুঁজি করি আমি। ধুর, তোর সাথে আমি কথা বলতে পারবো না। নিচে আসার পর নবাবের বেটার আসার সময় হলো। বাদ দাও তো, ছোট একটা ছেলের সাথে কেউ এমন করে? এরকম ভাবির নিখুঁজি করি আমি? তোমার ছেলে ছোট না, ওই পাশের বাড়ির মেয়ের সাথে টাঙ্কি মারতে চায়। এই রে, আজকে মনে হয় আমার ভাত বন্ধ। এমন একটা বোন থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। কি লাদেন মারিয়া যা বলছে সব কি সত্যি? না, ও সব মিথ্যে বলছে। জানো না তোমার মেয়ে সবসময় আমার পিছনে লেগে থাকে। না আম্মু। আমি তাড়াতাড়ি মুখ ধরে, 500 টাকা দিব বোন, তবুও কিছু বলিস না। মনে থাকে যেন। কি রে, দুই ভাই বোন কি যুক্তি করিস না?
কিছু না আম্মু। আচ্ছা শোন, একটু পর তোর বাবা আর আমি তোর বাবার বন্ধুর বাসায় যাব। কেন আম্মু? পরে এসে বলবো নে। আম্মু আমিও যাব। আচ্ছা তাহলে যা, রেডি হ। তাহলে আমি বসে বসে কি করব? আমিও যাব। তোর জন্যই তো যাব। কি আম্মু? তোর যেতে হবে না, তুই বাড়িতেই থাক। আমি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। একটু পর মারিয়া রেডি হয়ে এসে, ভাইয়া টাকা দে। তোরা তো সত্যি খুব সুন্দর লাগছে। পাম দিলে হবে না, টাকা দে। পেঁচাল না করে দিয়ে দিলাম। আচ্ছা এনে। আসি তাহলে ভাইয়া। একটু পর মা বাবা চলে গেল। বিকালে আবার চলে আসলো। মারিয়া, এই মারিয়া। এত বকবক করছিস কেন? কি হয়েছে বল। কেন? বাবা তার বন্ধুর বাসায় গেছিল। তা বলবো না। আমার লক্ষ্মী বোন না, কেন গেছিল বল না। টাকা লাগবে? আবার টাকা? তুই টাকা দিয়ে কি করিস বলতো? আমি এত কথা বলতে পারবো না। দিলে দাও, না দিলে নাই। আমি চলে যাব, আমার আবার কাজ আছে। একদিন আমারও সময় আসবে, তখন দেখবো নে। এই নে 100 টাকা রাখ। এর থেকে আমার কাছে বেশি নাই কিছু। ভাইয়ের উপর তো এত জুলুম করা যায় না। তোমার বিয়ে আগামী শুক্রবারে বাবার বন্ধুর মেয়ের সাথে। আবার মেয়ে কিন্তু তোমার বয়সের থেকে 3 বছরের বড়। কি? এত অবাক হয়ে লাভ নেই। আরেকটা কথা শুনলে তুমি অজ্ঞান হয়ে যাবা। কি বোন, বল না শুনি। মেয়ে কিন্তু সেনাবাহিনীর মেজর। কি? ভাইয়া, এই ভাইয়া, তোমার কিছু হয়েছে নাকি? আমাকে মেরে ফেলার চিন্তা করতেছিস তোরা? আমিও দেখবো ওই বিয়ে কেমন করে হয়। আচ্ছা দেখিও, এখন আমি যাই। মারিয়া যাওয়ার পর রাগে দুঃখে ঘর থেকে বের হয়ে মাজিদ চাচার দোকানে গিয়ে দেখি মনির আর পাবেল সিগারেট খাচ্ছে। কি খবর বন্ধু, সিগারেট খাইবা? না, সিগারেট খাবো কেন? গাঞ্জা দে, গাঞ্জা খাই সারা। মেজাজ এমনি গরম, আবার বলে সিগারেট খাইবি? মামা, কি হয়েছে বলবি তো? শুধু শুধু রাগ করলে হবে? বন্ধু, আমি শেষ। আমার বিয়ে নাকি বাবা মা ঠিক করেছে। যাক, তাহলে অনেকদিন পরে বন্ধুর একটা বিয়ে খেতে পারবো। আমি বাঁচি না আমার চিন্তায়, আর তোরা অন্য কথা বলিস। ঘটনা কি খুলে বল তো। শোন তাহলে। ওদেরকে সব বললাম। ওরা সব শোনার পর, তাহলে তুই বিয়ে করতে চাস না? অবশ্যই না, কোনো দিনই না। এক তো আমি মাত্র এসএসসি দিলাম, আর এক ও সেনাবাহিনী মেজর। বাবা বিয়ের পর না জানি কি করে আমাকে। এর সমাধান একটাই, তোর বাবা মাকে বল আমি এই বিয়ে করতে চাই না। ঝাড়ু চিনিস? ঝাড়ু দিয়ে পিটাইবে আম্মু। তাহলে তুই কয়েকদিন বাড়ি থেকে কোথাও গিয়ে লুকিয়ে থাক। তাই করতে হবে। আমারও মনে হয় এটাই ভালো। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কই ছিলি? বন্ধুদের সাথে ছিলাম আম্মু। আচ্ছা রুমে যা। রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। রাসেলের বাপ, আমার বড় ভাইয়ের নাম রাসেল। গো বল। লাদেনের ওপর নজর রাখবা, ওর ভাব বেশি ভালো লাগছে না। রাত প্রায় 12টার মতো জানালাটা খুলে আস্তে আস্তে পাইপ দিয়ে নিচে নামতে লাগলাম। ও মা! নিচে নেমে দেখি মারিয়া বাবা মা সহ সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু ওরা কিভাবে জানলো? কি ভাইয়া, কেমন দিলাম? ভয়ে কিছু বলতে পারছি না। তোর সাহস তো কম না, বাসা থেকে পালাস, ওরে নিয়ে রুমে বন্দি করে। মার কথা মতো বাবা আর বোন আমাকে রুমে নিয়ে যাচ্ছে। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আগে থেকে জানতাম মারিয়া সব বলে দিবে তোরে। আর বিয়ে তো তোরেই করতেই হবে, যেহেতু কথা দিয়ে ফেলেছি। বাবা! যাও রুমে গিয়ে কান্না করো। বলে রুমে ঢুকিয়ে দিল। দেখেছেন, কেউ আমার প্রতি একটু দরদও দেখা নেই। কিন্তু আমি যে পালাবো এই কথাটা তো পাবেল আর মনির ছাড়া কেউ জানে না। তার মানে ওরাই বলেছে। সারাদের কি যে করতে মনটা চলেছে। মা এসে প্রতিদিন আমাকে খাবার দিয়ে যেত। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আমাকে রেডি করে গাড়িতে বসানো হলো। আবার দুই পাশে পাবেল আর মনির।
আমি পালিয়ে যাব এই কথাটা কে বলেছে? কেউ কোনো কথা বলছে না। কিরে, বলিস না কেন? আসলে তোর বোন অনেক কিউট করে বলেছে। ভাইয়া, আমার ভাবি কি আজকে কিছু করবে, তাই আমি সব বলেই দিছি। তোর আমার বন্ধু না বন্ধু নামে কলঙ্ক? আমারও সময় আসবে। সে অপেক্ষায় থাক। তাদের সাথে কথা বলে লাভ নেই। শ্বশুর বাড়িতে গিয়ে খাবার দাবার শেষ করে মেয়ের পাশে বসানো হলো আমাকে। আম্মুর ভয়ে কবুল বলে ফেলেছি। বিয়ে শেষ হতে না হতেই। পরের সবকিছু তো আপনারা জানেনই। এখন বাস্তবে আসা যাক। মাথা নিচু করে লজ্জায় বসে আছে। হঠাৎ আমার বাবা তার বন্ধুকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোর মেয়ে বিয়ের আসর থেকে চলে গেল কেন? দেখ, আমার মেয়ে যে এতটা জেদি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি চাইছিলাম ওর বিয়েটা সুন্দর করে দিতে, কিন্তু তার পারলাম না রে। মাফ করে দিস বন্ধু আমাকে। এই তুই কি বলছিস? এখন তো বিয়ে হয়ে গেছে, আর আমার ছেলের কি হবে, যে কি না বাবা মার কথা শুনে বিয়ে করতে হয়েছে? দেখ, আমার মেয়েকে খুব কষ্ট করে এই বিয়েতে রাজি করাইছিলাম। কি তার মানে তোর মেয়ে এই বিয়েতে রাজি ছিল না? না মানে তোর আর মানে করতে হবে না। এই তোমরা সবাই চল। বাবার বন্ধু বাবার পায়ে পড়ে বলল, বন্ধু, রাগ করিস না। আগে আমার মেয়ে বাড়িতে আসুক, পরে আমি এই বিষয়ে কথা বলবো। তুই কি মেয়ে জন্ম দিলি? বিয়ে থেকে যে কি না বলে চাকরি বেশি দরকারি। ও আগে এমন ছিল না। যে দিন থেকে মেজর হয়েছে বলে দেশে আমার সব দেশকে আমি বুকে নিয়ে ভালোবাসতে চাই। তোর কোনো কথা শুনতে চাই না, এই সব চল। বাবার কথা মতো সবাই গাড়িতে উঠলাম। লাদেন, এইটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারি নাই। আমি কি বিয়ে করেছি নাকি এখনো সিঙ্গেল? লাদেন, এটা কি হলো? ভাবিকে দেখতে পারলাম না। মিম রাগে অফিসের ভিতরে ঢুকছে, আর সব সেনাবাহিনী অফিসার তাকে স্যালুট করছে। মিম তার কেবিনে গিয়ে বসতেই, এখানে গল্পের নায়িকা হচ্ছে মিম, যার সাথে আমার বিয়ে হয়েছে। সেনাবাহিনীদের মাঝে মিমের একটা বান্ধবী আছে, নাম মিতু। মিমও সেনাবাহিনীর ছোট পদে চাকরি করত, কিন্তু মিম তার পড়াশোনা চালিয়ে যায়। আর মিমের বাবার টাকার অভাব নেই, আর তার ওপর লেভেলে হাত আছে, যার কারণে মিম সহজেই সেনাবাহিনীর মেজর হয়ে যায়। মিমের একটা ইচ্ছে ছিল সে সেনাবাহিনীর মেজর হবে। শেষমেশ তার ইচ্ছে পূরণ হয়েছে। আর মিতুকে কিছু কাজ দিয়ে গিয়েছিল মিম, এজন্য সে তার বান্ধবীর বিয়েতে যেতে পারে নাই। কি রে মিম, আজ না তোর বিয়ে, আর তুই এখানে কি করিস? আমি একজন সেনাবাহিনীর মেজর, আর ওর মতো পিচ্ছি পোলার সাথে সংসার করব? তুই কিভাবে চিন্তা করলি? তাহলে তোর বিয়ে হয় নাই? বিয়ে হবার সাথে সাথে বাবাকে মিথ্যে কথা বলে চলে এসেছি, কারণ আমার ইচ্ছে ছিল সেনাবাহিনীর মেজর হব, হয়েছি। আর বাবার ইচ্ছে ছিল তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হবে। বাবার ইচ্ছে পূরণ হয়েছে, তাই চলে এসেছি। ছেলেটার কি হবে একবার চিন্তা করে দেখছিস, যে তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে করে নিচ্ছে? এত কিছু চিন্তা করে আমার লাভ নেই। আমি আমার লেভেলের কাউকে বিয়ে করে নেব, আর আগে 6 মাস যাক, তারপর ডিভোর্স দিব। তুই ছেলেটাকে দেখেছিস? না, দেখিনি তো। আগে ছেলেটাকে দেখ, পরে চিন্তা করিস। এর মধ্যে এক সেনাবাহিনীর অফিসার এসে বলল, ম্যাম, ম্যাম, একটা ঝামেলা হয়েছে। পুলিশ নাকি কন্ট্রোল করতে পারছে না, তাই আমাদের যেতে হবে। তোমরা সবাই তৈরি হও, আমি আসছি। সবাই গাড়ি থেকে নামার পর দেখি ছোট বাচ্চারা দৌড়ে আসছে নতুন বউ দেখতে। কিন্তু দেখতে দেখতে সবাই গাড়ি থেকে নেমে গেল। নতুন বউ তো আর নামেই। এক ভাবি তো প্রশ্ন করে বসলো, ভাবি, বউ কই? এত কথা বলতে পারবো না, দেখি সামনে থেকে সর। বাড়ির ভেতরে যাওয়ার পর আমি আমার রুমে গেলাম। গিয়ে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো। আজ এখানে বাসর করার কথা ছিল, আজ আমি একা। নিয়তির কি বড় খেলা। হঠাৎ মারিয়া এসে বলল, মা নাকি আমাকে ডাকছে। আমি বাহিরে গিয়ে বস এখানে। আম্মুর কথা মতো বসলাম। আমরা বুঝি তো জীবনটাকে শেষ করে দিলাম? আরে না আম্মু, কি যে বলো। ওর হয়তো কোনো জরুরি দরকার ছিল, তাই চলে গেল। চিন্তা করো না। বাবারে, সব বুঝি। মেয়ে মনে হয় আর আসবে না। কি বলছো আম্মু? কেন এমন মনে হলো কেন তোমার? ওর বাবা বলেছে, শুনলি না? জোর করে মেয়েকে তোর সাথে বিয়ে দিছে। সব দোষ আমার কোনো।
যে ওর মেয়ের সাথে তোর বিয়ে দিতে গেলাম। প্লিজ তোমরা এসব বলো না, সব আমার কপালে ছিল তাই এমন হয়েছে। বাবা, আমাদের মাফ করে দে, তোর জীবনটা নষ্ট করে দিলাম। আরে এমন কি যে বলো না তোমরা, বাদ দাও। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে পড়লাম। ফুলের গন্ধটা অনেক সুন্দর লাগছে, বিছানাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। ভাবতেও অদ্ভুত লাগে, সবাই বিয়ে করে বাসর করে, আর আমি বিয়ে তো করলাম, তাও বাড়িতে আসছি একা বউ ছাড়া। আর বাসর রাতের কথা না হয় বাদই দিলাম। মিম খুব সুন্দর করে দর্শকের মিছিল বন্ধ করলো। দর্শকরা মিছিল শুরু করলো তাদের এক নেতাকে পুলিশ বন্দি করে নিয়ে এসেছে সেজন্য। হঠাৎ মিমের ফোনটা বাজতে শুরু করলো। দেখে তার বাবা ফোন করেছে। বাবা বলো কি হয়েছে? কিরে, তুই বিয়ের আসর থেকে এভাবে চলে এলি কেন? বাবা শুধু তোমার কথা রাখতে আমি বিয়ে করেছি। আমি ওর মতো পিচ্চি ছেলের সাথে সংসার করতে পারবো না। দেখ মা, ছেলেটা অনেক ভালো আর তোরে খুব সুখে রাখবে। আমি এসব সংসার করতে পারবো না বাবা, আমার এখন অনেক কাজ আছে, ফোন রাখি। তুই বাড়িতে আসবি না? না বাবা, আমি এখন আর বাড়িতে আসবো না, সেনাবাহিনীর কোয়ার্টারে থাকবো। কিন্তু কেন থাকবি? এমনি বাবা। বলে ফোন রেখে দিল। কে ফোন করেছিল? বাবা কেন? বাড়িতে যেতে বলছে। তাহলে যা। তোর মাথা খারাপ হয়ে গেছে? বাড়িতে গেলে আবার শ্বশুর বাড়িতে যেতে হবে, আর তুই তো জানিস আমার এসব পছন্দ না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর বোন, তোর সাথে আমি নাই। ও মা, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলিস, তোর সাথে আমি নাই, মেরে ফেলবো একদম। আমি শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম, কারণ চিন্তা করে কি হবে, বউ তো আর আসবে না। বিছানা থেকে উঠে ছাদে গেলাম, দেখি পাশের ছাদে তসলিমা দাঁড়িয়ে আছে। কি খবর মশাই? শুনলাম বিয়ে হতে না হতেই নাকি আপনার বউ পালিয়ে। আপনাকে এই কথা কে বলল? কোনো একভাবে শুনছি। আরে না না, এমন কিছু হয়নি। তাহলে তো আপনার বউ আপনার সাথে আসার কথা ছিল। হয়তো ছিল, আবার হয়তো নাও ছিল। তবে আপনার মতো কোনো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারলে এমন হতো না। আপনি এই কষ্টের মাঝে কিভাবে হাসি মুখে কথা বলছেন? সব কথা সবাইকে বলা যায় না। আপনার বেস্ট ফ্রেন্ড আছে? না নাই। কেন, বেস্ট ফ্রেন্ড দিয়ে আপনি কি করবেন? আমি কি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি? চাইলে গার্লফ্রেন্ড হতে পারেন। ধুর, মজা করবেন না। এখন বলেন, বানাবেন আমাকে বেস্ট ফ্রেন্ড? ওকে, ডান। তাহলে আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। হুম। এখন বলো, বিয়েতে কি হয়েছিল? বেস্ট ফ্রেন্ড হতে না হতেই তুই বলা শুরু করেছেন। আমি বলবো তোর কোনো সমস্যা? আরে না না, আবার কি সমস্যা হবে? তাহলে বিয়েতে কি হয়েছিল বল। পরে বলবো না রে, এখন আমার মন খারাপ। আচ্ছা, তুই তাহলে মনটা ভালো কর, আমাকে নিচে যেতে হবে, আম্মু ডাকছে। আচ্ছা যা। তসলিমা চলে যাওয়ার পর ছাদের এক কোনায় গিয়ে চুপটি মেরে বসে আছি। ভাইয়া মন খারাপ? না রে। ভাইয়া ভাবি এমন করলো কেন? বলেই কাঁদতে শুরু করলো। আসলেই আমাদের মাঝে যত ঝগড়া হয় না কেন, মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আর ও, এই পাগলি বোন আমার, খাওয়া দাওয়া করছো? না ভাইয়া। নিচে চল, তাহলে দুই ভাই বোনে খেয়ে আসি। না ভাইয়া, আমি খাবো না। চল তো। মারিয়াকে কোলে নিয়ে গেলাম। এই বছর মারিয়া ক্লাস 5-এ পরীক্ষা দেবে। এই ভাইয়া কি করো? আমি তো এখন অনেক বড় হয়েছি না, করে নিলা কেন? তোমার কষ্ট হবে না? উম্মা না বোন, হবে না। মারিয়াকে কোলে নিয়ে নিচে নামছি, দেখি বাবা মা সোফায় বসে আছে। আমাদের দেখে মা একটা হাসি দিল। তোরা বস, আমি খাবার আনছি। আমি মারিয়াকে চেয়ারে বসালাম। আমি তোর শ্বশুরের সাথে কথা বলছি, এই বিষয় নিয়ে বলেছে কিছুদিন যাক, পরে সব ঠিক হয়ে যাবে। আর বৌমার নাম্বারটা নে। লাগবে না বাবা, আমার কাছ থেকে মারিয়া ফোনটা নিয়ে বলে। বল বাবা, আমি তুলতেছি। আসলেই মারিয়া আমার ফোনের লক জানে। ও যখন বলে ভাইয়া ফোনটা লাগবে, তখনই দিয়ে দেই। খাবার খেয়ে রুমে গেলাম, একটু পর মারিয়া এলো। ভাইয়া ভাবিকে একটা কল দিই। এই না না, পরে আমাদের দুই ভাই বোনকে একসাথে জেলের ভিতরে ঢোকাবে। সেনাবাহিনীর মেজর হয়েছে দেখে সব কিছু করতে পারবে, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? বলতে বলতে
মারিয়া মিমকে কল দিয়ে দিল। ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি কেমন আছেন? এই মেয়ে, তুই তোমার ভাবি? কেন আপনি? আমি কারো ভাবি না। আর কিসব উল্টোপাল্টা কথা বলছো? থাক, এখন আপনি আমাকে চিনবেন কেন? আপনি তো সেনাবাহিনীর মেজর। আমার ভাই আপনাকে বিয়ে করে এখন বুঝতে পারছে কেন যে আপনাকে আমার ভাই বিয়ে করতে গেল। ও, তুমি তাহলে আমার ননদ? হুম। সরি, তোমাকে চিনতে পারি নাই আমি। এখন তাহলে চিনছেন? আচ্ছা, তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে আর আপনি আমার ভাইয়ের নাম জানেন না? আরে না, সেই সময়টুকু পাই নাই। আমার ভাইয়ের নাম লাদেন ইসলাম তানজিম। তোমার ভাই কি এখানে আছে? ইশারা করে বললাম, বল নাই। না ভাবি, ভাইয়া তো এখানে নেই। আচ্ছা, তোমার ভাইয়ের ফেসবুক আইডিটা দিতে পারবা? অবশ্যই ভাবি, কিন্তু কিভাবে দিব? আমার এইটাতে ইমো নাম্বার আছে, ইমোতে দাও। আচ্ছা ভাবি। তাহলে রাখি। ভাবি, ও ভাবি, বলো। আমাদের বাসায় কি সত্যি আর আসবেন না? কে বলেছে আসবো না? একটু কাজের চাপ বেশি, কাজটা একটু শেষ করি, পরে আসবো। আচ্ছা ভাবি। ফোন রেখে দিল। দেখছো ভাইয়া ভাবি কত ভালো। ভালো না চাই তা পরে দেখা যাবে। এখন যা, আমি ঘুমাইবো। ফোনটা নিয়ে যাই। আচ্ছা যা। মিম ফোনের আলাপ শেষ করে মনে মনে চিন্তা করতে লাগলো, মানুষের বিয়ে তো একবারই হয়, তাহলে ওকে আমার মেনে নিতে সমস্যা কি? আর ও যেহেতু পিচ্ছি, আমার সব কথা মানবে। মিতু মিমের কেবিনে গিয়ে, কি চিন্তা করিস? কিছু না, দাঁড়া, ইমোতে দেখি আমার পিচ্ছি জামাইয়ের আইডিটা। তাড়াতাড়ি দেখ দেখ তোর জামাই কেমন সুন্দর। মিম ইমুতে গিয়ে দেখে আইডির সাথে একটা পিকও আছে। পিকটা দেখে তো মিম অবাক হয়ে গেছে। দেখ, বললি তো ওরে তুই ডিভোর্স দিবি। দেখছোস কি কিউট লাগছে। ইস কি সুন্দর। ওই বল। পছন্দ হয়েছে? রে, আমার জামাইটা দেখতে অনেক সুন্দর। এখন দেখি ফেসবুক আইডিতে ঢোক। মিম ফেসবুক আইডিতে ঢুকে তো আরো অবাক হয়ে গেছে। বহিন, তুই ওরে ডিভোর্স দিয়ে দে, আমি ওরে বিয়ে করব। আমি তো ওর জন্য খুব পাগল। প্রতিদিন লাদেনের গল্পগুলো পড়ি, খুব ভালো লাগে আমার। তার মানে আমার জামাই একজন লেখক? তো আমি কি বলছি? আমি কালকেই আমার শ্বশুর বাড়িতে যাব। মিম আমার গল্প লেখা আর পিক এসব দেখে আরো ভালোবাসা মন থেকে বেড়ে গেল। ওই তুই একটু পর পর কি চিন্তা করিস? আমার ওকে খুব পছন্দ হয়েছে। ও মা, এখন তুই পাগল হয়ে গেলি? দাঁড়া, বাবাকে একটা কল দেই। কল দেওয়ার পর, মা বল। বাবা, আমি কালকে বাড়িতে আসতেছি, তোমার জামাইকে আসতে বলো। সত্যি মা, তুই আসবি? জি বাবা। তাহলে এই খবরটা তো বন্ধুকে দিতে হয়। আচ্ছা, তুই সময় মতো চলে আইসিস। ফোন রাখছি। ফোন রেখে, আমাকে নিবি না তোর সাথে? অবশ্যই যাবি, যাবি না কেন? ধন্যবাদ বান্ধবী। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাহির হলাম। লাদেন, জি, আমি কিছু বলবা? আজকে তো শ্বশুর বাড়ি যাবি, তারা বলেছে মেয়ে নাকি বাড়িতে আসবে। কিন্তু আম্মু। যা বলছি তাই করবি, তোর বোন আর তুই গিয়ে রেডি হ। আমি যাব আম্মু, তাহলে তো খুব ভালো হবে, ভাবিকে দেখতে পারবো। নাস্তা করে রেডি হতে গেলাম। ধুর, সবাই আমাকে রোবটের মতো যা খুশি তাই করাচ্ছে। না কিছু করতে পারছি, না কিছু বলতে পারছি। ধুর, এই জন্য মানুষ বলে বিয়ে করো না, বিয়ে করলে সব স্বাধীনতা শেষ। আজ তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাইয়া, আমি রেডি, চল। আমার বোনকে তো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। যখন ঘর থেকে বাহির হব, মা আর বাবা আমাকে সবকিছু বুঝিয়ে দিল। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আসলেই আমার শ্বশুর বাড়ি বেশি দূরে না। হঠাৎ দেখি তাসলিম কোথা থেকে এলো। কি রে লাদেন, কই যাস? শ্বশুর বাড়িতে। আর বলিস না, বিয়ে করে একদম ফেঁসে গেছি। মজা আরো সামনে, বুঝবা। মেয়ে কিন্তু সেনাবাহিনীর মেজর। ধুর, তোরা সবাই খেলে আমাকে ভয় দেখাস। কই বেস্ট ফ্রেন্ডকে একটু সাহস দিবি তা না। আমি কি সাহস দিমু বেডা, তোর বউ তো মেজর। আমার ভয় করে বাবা, আমি পারবো না, তুই যা। ধুর, দূরে গিয়ে মর। রিক্সায় উঠে গেলাম। ভাইয়া, এই কল্যাণী মেয়েকে তুই বেস্ট ফ্রেন্ড করলি?
কি করবে বল? মেয়েটা খুব করে বলছে বেস্ট ফ্রেন্ড হতে, আর আমার মনে হলো তাসলিমা খুব ভালো একজন বেস্ট ফ্রেন্ড ম্যাটেরিয়াল। ভালো করছো। বাজারে নেমে সব বাজার করে অন্য আরেকটা রিক্সা নিলাম, আর মারিয়া আর আমি একটাতে। মিম আর মিতু খুব সুন্দর করে রেডি হলো। আজকে মিমের জামাই আসবে। মিম মনে মনে খুব খুশি। হঠাৎ মিমের টেবিলে থাকা টেলিফোনটা বাজতে শুরু করলো। মিম, আমার খুব ভয় হচ্ছে, না জানি এখন কে কি বলে। দেখছি আমি। মিম টেলিফোনটা রিসিভ করে, শুনে ওপর মহল থেকে বড় স্যার কল করেছে। জি স্যার বলেন। 3 মাসের জন্য আমাদের মালয়েশিয়ায় যেতে হবে। আজকের মধ্যেই রওনা দিব। সবাই রেডি হয়ে এয়ারপোর্টে আসো। আর আমি একটা লিস্ট দিচ্ছি, তাদের সবাইকে নিয়ে আসবা। তাদেরও যেতে হবে। আর সব কাগজপত্র আগে থেকেই রেডি আছে। কিন্তু স্যার হঠাৎ করে এমন খবর যে? অর্ডার আছে এমন। আর সবাই বলতে পারে হঠাৎ করে আমরা আজকে কিভাবে যাব। মনে রাখিও তোমরা সবাই সেনাবাহিনী। দেশের জন্য তোমাদের জীবনও দরকার হলে দেয়া লাগবে। আশা করি বোঝাতে পারলাম। জি স্যার, আর বলতে হবে না বলে রেখে দিল। কি রে, কি হয়েছে তোর? এমন টেনশনে লাগছে কেন? সব শেষ হয়ে গেল রে। ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করব, কিন্তু সব শেষ রে। কি হয়েছে বলবি তো? 3 মাসের জন্য মালয়েশিয়া যেতে হবে, এবং আজই। ধুর, এই চাকরি করা আর ভালো লাগে না। এখন কি করে তোর স্বামীর কাছে মুখ দেখাবি? বেচারা মায়ের কথা মতো বিয়ে করে নিয়েছে, আবার আজকে তোর বাবা বলেছে তুই আসবি। মনে হয় লাদেন তোদের বাড়িতে এসে গেছে। আমি ভাবতেও পারছি না রে কিছু। আমার জীবনে হয়তো সুখ নেই, কেন যে মেজর হতে গেলাম। শখের বশে আজ নিজের মাথায় নিজে কুড়ুল মারলাম। মিম ফোন বের করে তার বাবাকে কল দিল। মা, জামাইবাবু আইতেছে, কিছুক্ষণের ভিতর চলে আসবে। তুই কই আসছিস? বাবা, আমি আসতে পারবো না। মানে কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়েছে? একবার বন্ধুর কাছে অপরাধী হয়েছে, আবার করতে চাস তুই? বাবা, উপর মহল থেকে কল এসেছে, 3 মাসের জন্য মালয়েশিয়া যেতে হবে। আর তুমি তো জানোই মেজর এর এসব কথা মানতে হয়। তুই আর আমাকে কল দিবি না। আজ থেকে আমার আর কোনো মেয়ে নাই। 2 মেয়ে থেকে মনে করবে 1 মেয়ে আছে, আর 1 মেয়ে মারা গেছে। বাবা, আমার কথাটা তো শোনো। কিন্তু ফোন রেখে দিল। মিম কান্না করে। আমার কষ্ট কেউ বুঝতে চায় না রে। আমি কি করছি? আজ বাবাও আগে ফোন রেখে দিচ্ছে। কান্না করিস না, কি করবি? চাকরি তো আর ছাড়া যাবে না, করতেই হবে। মালয়েশিয়া থেকে এসে সব বুঝিয়ে বলবি। ওর একটা ফোন দিবি? সাবধান, এই কাজ করবি না, নইলে লাদেন আরো বেশি রেগে যাবে। জানিস না, যারা লেখক তাদের যখন রাগ উঠে সব শেষ। আর বিশেষ করে লেখার কিন্তু খুব রোম্যান্টিক হয়। আমার ভাগ্যে কোনো রোমান্টিক নাই রে। লিস্ট এসেছে? তোর নামও আছে। এখন সবাইকে গিয়ে বল, এই নে এই লিস্টে যাদের নাম আছে। আচ্ছা। রিক্সা প্রায় শ্বশুরবাড়ির কাছে এসে গেছে। রিক্সা থেকে নেমে দেখি এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স মনে হয় আমার সমান। মেয়েটা বলল, দুলাভাই কেমন আছেন? তোমাকে তো চিনতে পারলাম না। দুলাভাই, আমি আপনার ছোট শালী রিমি। আচ্ছা, আমার শালিকা, কেমন আছো? এই তো দুলাভাই, ভালো। এতগুলো দিন আমার কাছে আপনি নিতে এসেছেন। আর এইটা মনে হয় আপনার ছোট বোন। আপু, আমি মারিয়া। খুব কিউট তো তুমি। আপনিও। আচ্ছা চলেন, বাবা মনে হয় দাঁড়িয়ে আছে। রিমি আমাদের আগে যাচ্ছে, আমি আর আমার বোন পিছনে পিছনে যাচ্ছি। মারিয়া আস্তে করে বলল, ভাইয়া। বল। মিম ভাবিকে বিয়ে না করে যদি তোর শাড়িকে বিয়ে করতি, তাহলে আজকে আর তোর এই অবস্থা হতো না। আরে এসব বলিস না, আমার মান সম্মান শেষ করতে চাস তুই? চুপ থাক। মিমদের বাড়িতে গিয়ে দেখি শ্বশুর দাঁড়িয়ে আছে। আমি শ্বশুর মশাইয়ের পা ধরে সালাম করলাম। থাক বাবা, লাগবে না, ওঠো। কেমন আছেন আব্বা? এই বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, তুমি কেমন আছো? মারিয়াকে উদ্দেশ্য করে, জি, আমি অনেক ভালো আছি। আচ্ছা, রুমে যাও, ফ্রেশ হয়ে আসো। জি বাবা। রিমিমা, জামের রুমটা দেখিয়ে দিত। আসেন দুলাভাই আমার সাথে। মারিয়া, তুমি আসো। রিমি আমাকে একটা রুমে নিয়ে গিয়ে, দুলাভাই,
এইটাই আপুর রুম, আপনি এখানে থাকবেন। মারিয়া, তুমি আমার সাথে আসো। রিমি মারিয়াকে নিয়ে গেল। আমি মিমের রুমে গিয়ে দেখি দেওয়ালে ছবি টাঙানো মেজরের পোশাকে। আমার বউ যে এত সুন্দরী আমি তো চিন্তাই করতে পারি নাই। যাই হোক, ছবিতে যেহেতু সুন্দর আছে তাহলে অবশ্যই বাস্তবে আরও বেশি সুন্দর হবে। যাক, বিয়েটা করে ভুল করি নাই। আবার শুনেছি সিনিয়র মেয়েদের ভালোবাসা বেশি। ধুর, আমার বউ আসে না কেন, মনটা তো আর মানছে না। বউয়ের টয়লেটে গিয়ে ফ্রেশ হতে না হতেই রিমি এসে বলল, দুলাভাই চলেন। কোথায় যাব? এখন আপনাকে জামাই আদর করব, চলেন তো। না জানি কি করে। প্রথমবার শ্বশুর বাড়িতে আইছি তো এজন্যই তো এত বেশি ধারণা নেই। রিমি আমাকে টেনে টেনে টেবিলে নিয়ে গিয়ে বসালো। টেবিলের সামনে খাবার দেখি তো আমার হালুয়া টাইট। বাবা, এত খাবার আমি কিভাবে খাবো? রিমি আমাকে বসিয়ে বুয়া সব বেড়ে দিতে লাগলো, আর মারিয়া আমার পাশে বসে খাবার খাচ্ছে। খাও বাবা, ভালো করে খাও। বুয়া জামাইকে আরো বেশি করতে দাও। রিমি, তুমি আমার পাশে বসো তো। না দুলাভাই, আপনি আগে খান, পরে আমি খাবো। তা বললে হবে না, বসো বলছি। আমি রিমিকে ধরে নিয়ে বসালাম। বাবা, কিছু মনে না করলে একটা কথা বলবো? বল বাবা। শাশুড়ি মাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, তোমার শাশুড়ি মা যখন রিমি বয়স 3 তখনই মারা গেছে। বাবা, মাফ করবেন, আমি এই কথাটা জানতাম না। আরে না বাবা, তুমি তো আমার জান না। কি হলো রিমি, খাবার বন্ধ করলে কেন? মার কথা মনে পড়ে গেল। এই দেখো পাগলি মেয়ের কি অবস্থা। আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। সবাই তো একদিন না একদিন মারা যাবে, এই নিয়ে চিন্তা করো না। দেখি, হা করো। দুলাভাই। ও হা করলো। আমি খাইয়ে দিচ্ছি। রিমিকে খাইয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর, দুলাভাই আপনি অনেক ভালো। আরে না, আমি এতটা ভালো না। কে বলেছে আপনি ভালো না? আপনি আমার কাছে পৃথিবীর বেস্ট দুলাভাই। খাবার শেষ করেন। জামাই এদিকে আসবা বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বাবা। আমিও গিয়ে সোফায় বসলাম। তোমার বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই। আমার মেয়েকে বলছি আসবে, কিন্তু বাবা সে নাকি আজকে 3 মাসের ট্রেনিংয়ের জন্য মালয়েশিয়ায় চলে যাবে, বাড়িতে আর আসবে না। বাবা বোঝই তো, মেজরের চাকরি। মনে মনে আমার অনেক রাগ হলো। এই চাকরির কারণে জামাই রেখে চাকরির পেছনে ঘুরছে। আমিও দেখে নেব। জামাই বাবা কি চিন্তা করো? না বাবা, কিছু না। সরকারের কথা তো তারা মানতে বাধ্য, তাই হয়তো গিয়েছে। সমস্যা নেই বাবা। কালকে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। সকালে আমাকে বাড়িতে যেতে হবে। প্রথমবার আসছে, কয়েকদিন থেকে যাও। না বাবা, ঝামেলা হয়ে যাবে, আমাকে যেতেই হবে। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে। শ্বশুর মশাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। দুলাভাই আবার কিন্তু আসবেন। বাবা, তাহলে যাই। আর রিমিকে নিয়ে আমাদের বাসায় যাবেন। আচ্ছা বাবা, দেখে শোনা যাবা। তাহলে যাই রিমি আপু। আচ্ছা আপু, আবার আসবা কিন্তু। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিতে লাগলাম। ভাবি খুব খুব খারাপ, আমাদের নিয়ে সে এলো না। শুনেছি 3 মাসের ট্রেডিং এর জন্য মালয়েশিয়া গেছে, এই জন্য নাকি আসতে পারে নাই। তুই কম খারাপ? ও মা, আমি এবার কি করলাম? আমাকে কোন দিন খাওয়াইয়া দিছিস? রিমিকে ঠিকই দিলি। বেচারির মা নেই তো কি করবো বল, তাই খাইয়ে দিলাম। বুঝতে পারলাম মারিয়া রাগ করেছে। ওই দেখ ফুচকা, ফুচকা খাবি? লাফিয়ে উঠে হে হে, ভাইয়া খাবো। মারিয়াকে ফুচকা খাইয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কারোর সাথে কোনো কথা বলি নাই, সরাসরি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে আমাদের মাঠের সামনে গিয়ে বসলাম, যেখানে সবাই খেলাধুলো করে। পাবেল আর মনিরকে কল দিয়ে আসতে বললাম। ওরা আসার পর, বন্ধু, শ্বশুরবাড়ির খাবার কেমন খেয়ে আসলি? ধুর, যেটা আশা করে গেছিলাম সেটা আর হলো না রে। কেন, কি হয়েছে? সব বলার পর, আমিও শুনেছি রে, মেজরদের অনেক কাজ থাকে। কি আর করবি বল, অপেক্ষা করে দেখি কি হয়। বিয়ে করে বউয়ের মুখ তো দেখা দূরের কথা, বউয়ের সাথে একটু কথা বলতে পারলাম না। আমার সাথে কেন এমন হলো রে? কি অপরাধ করেছি আমি? বাদ দে বন্ধু, মন খারাপ করিস না।
কালকে তো আমাদের রেজাল্ট দেবে। দেখি কি হয়। রেজাল্ট পেলে কি করবি? সেনাবাহিনীর ইন্টারভিউ দেব। আরে বেটা, তোর বউ তো সেনাবাহিনীর মেজর। তোর বউকে বল, তাহলে তো তোর চাকরি হয়ে যায়। তোরা তো জানিস আমার ছোট থেকে একটাই ইচ্ছে সেনাবাহিনী হব, তবে সেটা নিজের যোগ্যতায়। আর সাথে তোরাও ইন্টারভিউ দিবি। আচ্ছা, একসাথে অ্যাপ্লাই করব, আগে রেজাল্ট পাই। আচ্ছা, আমি এখন বাড়িতে যাব, কারোর সাথে কথা বলি না এর আগে। দেখ, এখানে তোর বাবা মার কোনো দোষ নেই। তারা চাইছিল তুই যেন সুখে থাকিস। তোর বাবা মা সব সময় তোর ভালোই চায়। হয়তো। আচ্ছা, এখন যাই রে। বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে আসার পর মা এসে দরজা খুলে দিল। লাদেন, এদিকে আয় তো বাবা। দেখি মা, বাবা আর মারিয়া একসাথে বসে আছে। আমার উপর কি রাগ করছোস? আরে না বাবা, রাগ করব কেন? এই যে আমাদের কথায় তুই বিয়ে করলি, কিন্তু আজকে তোর বউ। আম্মু, এসব কথা বাদ দাও তো। যদি কপালে থাকে এমনি এমনি আসবে। আমি এসব নিয়ে আর চিন্তা করি না। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে ফেসবুক চালাতে লাগলাম। মিম গিয়ে মালয়েশিয়ার মাটিতে পা রাখতে দেখে তার ইমো নম্বরে কে জানি কল করছে। ফোনটা অন করে দেখে তার ছোট বোন। কি রে বোন, আমার কথা কি তোর আজকে মনে পড়লো? তুমি ফোন দাও আমাকে। বড় বোন হিসাবে তোমার আমার খোঁজ খবর রাখা উচিত, আর আমাকে বলছো? জানিস না, আমি কাজে ব্যস্ত থাকি। জীবনে তোমার কাজ শেষ হবে না। আর আপু, তুমি খুব খারাপ। কেন বোন রে, আমি খারাপের কি করলাম? জানো আপু, দুলাভাই কত ভালো, আমাকে নিজের হাতে খাইয়ে দিছে। তুমি নাই দেখে একদিন থেকে চলে গেছে। আমার কপালে সুখ নাই রে, কি করব বল। সরকারি চাকরি। চাকরির পিছনে থাকো তুমি, পরে একদিন মজা বুঝবা। বলে ফোন রেখে দিল। মিতু, দেখলি সবাই খালি আমার উপরে রাগ করে। আমি কি করব বল। মনটা চাই চাকরিটা ছেড়ে দিতে, ভালো লাগে না। চিন্তা করিস না, সব একদিন দেখবি ঠিক হয়ে যাবে। মিমের নিচের পদের একজন, নাম সাইমন। সে অনেকভাবে মিমকে সাহায্য করছে, এজন্য মিম তাকে খুব সম্মান করে। কিন্তু মিম এটা জানে না সাইমন সবকিছু স্বার্থের জন্য করছে। কি করো মিম? মিম বলিও না, তুমি আমার নাম ধরে বলতে পারো। তাছাড়া এখন আমরা ডিউটিতে নেই, এই রুমে থাকবো। আচ্ছা। সাইমন এটা জানে না যে মিম বিবাহিতা। কি রে মিম, তুই সাইমন স্যারের সাথে বেশি কথা বলিস কেন? ব্যাটার হাবভাব কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আরে না, সাইমন খুব ভালো। লাদেন জানতে পারলে কিন্তু রাগ করবে। কিছু হবে না, তুই চিন্তা করিস না। সকালে 12টার পর আমাদের রেজাল্ট প্রকাশ করা হলো। আলহামদুলিল্লাহ, 4.59 পাইছি। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়। আর পাভেল আর মনির প্রায় আমার সমান সমানই, তবে মনির একটু কম পেয়েছে। বিকালে ছাদে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, লাদে, ওই লাদের, কিরে তুই কেমন আছোস? দূর, তোরে তো পাওয়াই যায় না। দাঁড়া, আমি এখানে আইতেছি। তাসলিমা নিচে নেমে গেল। একটু পর দেখি আমাদের ছাদে এসে গেল। কিরে, মা কিছু বলে নাই তোরে? মারিয়া বলছে আমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই কিছু বলে নাই। আচ্ছা, এখন বল তোর কি অবস্থা? এই তো ভালো। শ্বশুর বাড়িতে কেমন খাইলি? খাওয়াইতে খাওয়াইতে আমাকে শেষ করে দিছে। আচ্ছা, ভাবি কই? বিয়ে করেও আমার কপালে বউ নাই রে। আবার কি হয়েছে? মালয়েশিয়া গেছে 3 মাসের ট্রেনিং এর জন্য। আমার কপাল খারাপ। বাদ দে, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর সেনাবাহিনীর আবেদন করে আসলাম 3 জন মিলে। বাবা মা কেউ জানে না। দেখতে দেখতে সেনাবাহিনীর মাঠের সময় এসে গেল। সকালে যেতে হবে তাই রেডি হচ্ছি। একটু পর মা আমার রুমে এসে দেখে আমি রেডি হচ্ছি। রাত প্রায় 4টার মতো। কি রে বাবা, তুই রেডি হয়ে কই যাস? আম্মু, আমি এক জায়গায় যাচ্ছি, দোয়া করো যেন সফল হই। আমাকে বলবি তো তুই কই যাস? আম্মু, তা বলতে পারবো না, শুধু দোয়া করো। আচ্ছা বাবা, যা, তবে দেখে শুনে যাবি। এই নে টাকা, এগুলো রাখ। আম্মু রুম থেকে যাওয়ার পর সবকিছু গুছিয়ে বেরোলাম। আচ্ছা বাবা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় দেখে মনির আর পাভেলও দাঁড়িয়ে আছে। কিরে বেডা, এত দেরি করলি কেন?
আরে দেরি হয় নাই, চল তো, এত কথা না বলে। তিনজন মিলে বাসে উঠে পড়লাম। মনির আর আমি একসাথে, পাভেল পিছনে বসছে। আমাদের সামনে একটা মেয়ে বসেছে, তার পাশের সিটটা খালি। এখনো কেউ আসে নাই। একটু পর বাস ছেড়ে দেওয়া হলো। হঠাৎ মনির বলছে, বন্ধু দেখ তো, সামনে মেয়েটার আমার মনে হচ্ছে বহুত সুন্দরী আছে। পিছনে মাথা দেখে তো বোঝা যায় না, কিভাবে বলবো সুন্দরী না কালা। আরে বেটা, আমি সুন্দরী দিয়ে কি করব? দেখ চুলের কোপাটা কি বড়, আমি তো চুল দেখে ক্রাশ খেয়ে গেলাম। এই বেটা, তুই এখন যাবি আর এক জায়গায়, আর বলিস ক্রাশ খেয়ে গেলি, তাও আবার চুল দেখে। লাদেন, দেখ প্রেম যদি করি এই মেয়ের সাথেই করব, দেখে নিস আমার গার্লফ্রেন্ডের চুল দেখে সবাই আফসোস করবে। তোহরে তো শালা বসেই ওড়াদোড়া কয়েকটা ঘুষি দিতে লাগলাম। হঠাৎ সামনের মেয়েটা পিছনে ফিরে দেখে আমি মনিরকে মারতেছি। মেয়েটা হেল্পারকে ডেকে সত্যি সত্যি বলল, ভাই দেখেন একটা ছেলেকে একা পেয়ে কিভাবে মারছে। আমি তো পুরাই বেক্কেল হয়ে গেলাম। কি বলে? হেল্পার আমাকে বলল, আপনার সাহস কম না, এখানে মারামারি করেন? হ্যাঁ ভাই, দেখেন আমাকে একা একটা নিরীহ ছেলে পেয়ে কিভাবে মারছে। ভাই মনিরের কথা শুনে তো আমি আরো অবাক হয়ে গেলাম। ভাইয়া আপনি আমার পাশে এসে বসেন আর আপনি ওকে বাস থেকে নামিয়ে দেন। হেল্পারকে বলল, থাক, এই রাতেও কোথাও যাবে, আমি আপনার পাশে বসলে ও তো আর আমাকে মারতে পারবে না। দেখুন দেখুন ছেলেটা কত ভালো আর আপনি তাকে হুদাই মারছেন। মনির সামনে যেতেই পাভেল আমার সাথে বসে বলল, কিরে লাদের, মনির এই কথা বলল কেন? তুই ওরে মারছিস? আরে শালা, সামনে মেয়েটার সাথে প্রেম করতে এমন করছে। আগে বাস থেকে নামি, পরে মজা দেখাবো। ওমা ওমা, এটা কি হলো? আরে বেটা, কি হয়েছে বলবি তো? আরে বন্ধু দেখ, মনির কিভাবে মেয়েটার ঘাড়ে মাথা রেখেছে। ও মা, সত্যি তাই তো? যাক, তাহলে তো একটা প্রেম করতে পারলো। তাই বলে আমাকে ফাঁসিয়ে বসে ঢাকায় এসে পৌঁছে গেল। প্রায় অনেক রাত হয়ে গেছে। আমরা আগের থেকেই একটা রুম ভাড়া নিয়ে এসেছি। এক রাতের জন্য অনেক টাকা বলছে। আমরা বলছি অনেক রাত হয়ে যাবে। বাড়ির মালিক বলেছে সমস্যা নেই। বাস থেকে পাবেল আর আমি নেমে পড়লাম। দেখি মনির মেয়েটার সাথে কি যেন কথা বলছে। একটু পর মেয়েটা চলে গেল। আজকে তোরে আমি খাইছি, আমাকে ফাঁসিয়ে তুই প্রেম করিস? আরে বন্ধু থাম থাম, বেটা তোরা এটা চিন্তা করলি না যে তোরা একটা ভাবি পেয়েছো? তো কত দূরে এগোলি? নম্বর নিয়ে দিছি। ভালো করছস। এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। একটা রিক্সা নিলাম, নিয়ে বাসার দিকে রওনা দিলাম। দেখি দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান বলল, তাহলে আপনাদের কথাই বলছি। হুম। তাহলে আসেন আমার সাথে, আপনাদের রুম দেখিয়ে দিই। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রেডি হয়ে মালিকের টাকা বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীর মাঠের দিকে রওনা দিলাম। মাঠে গিয়ে দেখি আমার মতো প্রায় অনেক মানুষ এসেছে। আমরা গিয়ে লাইনে দাঁড়ালাম। এত মানুষ, তার ভেতরে কি আমাদের চাকরি হবে রে? আজকাল বেকারের সংখ্যাটা একটু বেশি, তাই এত মানুষ। মনে হয় আমাদের চাকরিটা হবে না। সব আল্লাহ ভরসা। লম্বা আমরা তিনজনই পার হয়ে গেলাম। সবকিছু মাঝেই তিনজন পার হয়ে গেলাম। এখন শুধু মেডিকেল বাকি। মেডিকেলও পার হয়ে গেলাম, কিন্তু মনিরকে বাতিল করা হয়েছে। মন খারাপ করিস না বন্ধু। সবকিছুর মধ্যে আমি আর মনির এগিয়ে আছি। এখন শুধু আর একটা পরীক্ষা বাকি। পরীক্ষাটা দিয়ে আমি আর মনির আরও অনেকেই বাহিরে এসে আছে। একটু পর আমাদের রেজাল্ট ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ, আমার আর পাবেলের চাকরি হয়ে গেল। আমাদের বলা হলো কয়েকদিন পর তোমাদের ট্রেনিংয়ের সময় মতো চলে আসবা। কিছু কাগজপত্র দিল। আমি আর পাবেল বাহিরে এসে দেখি, কিরে মনির গেল কই? একটা কল দে তো। মনির বলল চিপাই চাপাই ঘুরছে। একটু পর মনির এসে পড়ল। তোদের চাকরি কি হয়েছে বন্ধু? রে, দুজনে চাকরি হয়ে গেছে। আমারও হয় নাই, ভালো হয়েছে। বাবা এত কষ্ট আমি করতে পারবো না। তিনজনে মিলে ট্রেনে উঠে পড়লাম। সিট না কেটে ট্রেনে উঠে কি যে ঝামেলা হয় তা আজকে বুঝতে পারলাম। বাঙালি বলে কথা। আমাদের বাঙালি সবসময় সব জায়গায় সেরা। যদি প্লেনে উঠে দেখে তাকে খাবার দেওয়া হয়েছে, কিন্তু সে শুধু একটা নেবে। যখন শুনবে ফ্রি, তখন বলবে দৌড় দেন তো, এই খাবার তো আমার কাছে কিছুই না। এই হলো আমাদের বাঙালির অবস্থা।
ট্রেন সময় মতো পৌঁছে দিল। দোকান থেকে 3 কেজি মিষ্টি নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। বাসার কলিং বেল বাজাতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভাইয়া তোর হাতে কি? পরে বলবো, আগে আম্মুকে ডাক দে। মারিয়া আমার কথা মতো আম্মুকে ডাকতে লাগলো। বাবা আর মা একসাথে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? আম্মু আমাকে দেখে, কি রে বাবা, তুই কই গেছিলি? এখন তো বলবি। হা করো তো আম্মু বলে আম্মুর মুখে একটা মিষ্টি দিয়ে দিলাম। সবাইকে মিষ্টি খাইয়ে দেওয়ার পর, এটা কিসের মিষ্টি সেটা তো বলবি। বাবা আমার সেনাবাহিনীর চাকরি হয়ে গেছে। এটা খুশির খবর। এই, তোর কি একটু আক্কেল জ্ঞান নেই? আর আমাদের কি কম টাকা আছে? তুই এই কষ্টের চাকরি করতে যাবি কেন? আম্মু তুমি তো জানো আমার ছোট থেকে সেনাবাহিনীর চাকরি করার ইচ্ছা, তাই ইচ্ছাটা পূরণ করছি। তোর বড় ভাই শুনলে কিন্তু আমাকে বকবে। কিছু হবে না বাবা। দেখ বাবা, সেনাবাহিনীর চাকরি করতে গিয়ে আমি আমার বৌমাকে হারিয়েছি। এখন তুই কি চাস তোকেও হারিয়ে ফেলি? ধুর, তোমরা যে কী সব বলো না, কিচ্ছু হবে না, দেখো। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম। সকালে মারিয়া এসে ডেকে গেল। ফ্রেশ হয়ে তাসলিমের বাসায় গেলাম, নইলে বলবে বেস্ট ফ্রেন্ডকে বলি নাই। কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, তাসলিমা বাড়িতে আছে? তোমাকে তো চিনলাম না বাবা। আন্টি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও, তার মানে ও তোমার কথাই আমার কাছে বলেছিল। আসো বাবা ভেতরে, দেখো মনে হয় পড়ার টেবিলেই পাবা। আন্টি আমাকে তাসলিমার রুম দেখিয়ে দিল। দেখি তাসলিমা পড়ছে। কিরে, এত পড়াশোনা করে কি থালা বাসন মাজতে চাস? আরে লাদেন যে, আজকে কি মনে করে আসলি? কেন, আমি কি তোর বাসায় আসতে পারি না? বেস্ট ফ্রেন্ডের বাসায় আসবি না তো কার বাসায় আসবি? আমার বাসায় আসতে গেলে তোর কি অনুমতি লাগে? আচ্ছা, যেই কারণে আসলাম, আমার না সেনাবাহিনীর চাকরি হয়ে গেছে। ভালো তো, বউ সেনাবাহিনীর জামাইও সেনাবাহিনী, দুজন একসাথে কাজ করতে পারবি, বউয়ের আন্ডারে থাকবি। ধুর, এসব বলিস না। আচ্ছা, আমার মিষ্টি কই? আনতে মনে নাই, আমাদের বাসায় যাস একটু পর। আচ্ছা আচ্ছা তুই পর, তোর আর ডিস্টার্ব করে লাভ নেই। আরে না, সমস্যা নেই, তুই বস, আমি নাস্তার ব্যবস্থা করি। আরে লাগবে না। বসতে বলছি, বসে থাক, নইলে বুঝতে পারবি। আমাকে হুমকি দিস? মনে কর তাই। তাসলিমার বাসা থেকে নাস্তা করে রুমে এসে শুয়ে আছি। হঠাৎ একটা অচেনা ফেসবুক আইডি থেকে মেসেজ এলো। 3-4টে মেসেজ এসেছে, এই জন্য সিন করে বললাম, এই আপনি কে বলেন তো, আমাকে বিরক্ত করছেন? কোনো দরকার হলে বলতে পারেন। আমার নাম সুমাইয়া, আর আমার দরকার তো আপনাকে। মানে কী সব আলতু ফালতু কথা বলছেন? আসলে আমি আপনার গল্প পড়ে আপনার প্রেমে পড়ে গেছি, তাই আপনাকে আই লাভ ইউ। সরাসরি প্রপোজ করে দিলেন? আপনার সাহস তো কম না। আমার অনেক সাহস আছে, আপনাকে বিয়ে করে দেখাতে পারি। দূর, ফালতু কথা বলার আমার কোনো সময় নেই, আর আমার বউ আছে বুঝলেন। তাও আমি আপনাকে বিয়ে করতে চাই। বউ থাকা সত্ত্বেও? আজকাল ছেলেদের 2টা বউ থাকলে সমস্যা নেই, চালাতে পারে। দূর, আমার কেউ মুডটাই নাই, খারাপ করে দিলাম। আমি আবার কার উপর রাগ দিলাম করব? ব্লক করে। অনেক ব্লক অনেক কর, খুশি। তাইলেই ঠিক হবে। আপু, শুয়ে সত্যি শুয়ে আপু, ফেসবুক চালাচ্ছি। জানিস আপু, দুলাভাই অনেক ভালো, কোনো রাগ করে না। বাবা, দুলাভাইয়ের বাড়ি যাব। এই তো ভালো, কতদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে। দুলাভাই কেমন আছেন? এই তো ভালো। দুলাভাই, আপুর সাথে কথা বলবেন না? ভাইয়া এভাবে বলছেন কেন? না তা বললে তো হবে না, চলেন তো। তা বললে তো হবে না, টাকা দেন দুলাভাই, আমি খেলবো। আমার কাছে তো টাকা নেই, আমার পক্ষ থেকে দুলাভাই সব টাকা দিবে। আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? ভেতরে বসে আছে দেখো। আচ্ছা, দেখলি, আমি বলেছিলাম না লাদেন ছেলেটা অনেক ভালো। হ্যাঁ রে, আমি তো সত্যি সত্যি এখন ওর প্রেমে পড়ে গেছি। ফেসবুকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, সরাসরি ব্লক করে দিল।
এতক্ষণে যে আমি কথা বলছি ও বুঝতে পারে নাই। আমার পিচ্চি জামাইকে দেখতে খুব ইচ্ছে করছে রে। এই তো আর মাত্র 1 মাস, তারপরেই সামনাসামনি দেখতে পারবি। না দেখে কাউকে যে এতটা ভালোবাসা চাই আমি আগে জানতাম না রে। ওর জন্য দিনে দিনে শুধু আমার ভালোবাসা বাড়ছে। আমিও মনে করি লাদেন তোরে খুব সুখে রাখবে। হঠাৎ সাইমন এসে বলল, কি করো মিম? এই তো একটু বসে আছি। চলো তাহলে কোথা থেকে ঘুরে আসি। এই বুদ্ধিটা খারাপ না, একটু ঘুরলে ভালোই হয়। তাহলে চল মিতু, চল। মিতু থাক না, আমরা দুজনেই ঘুরে আসি। আরে না মিতু, চল। না, তোরা যা, আমি থাকি। এখন কিন্তু মার খাবি, চল তো। সাইমন শুধু সুযোগ খুঁজছিল মিমকে ভালোবাসার কথা বলতে, কিন্তু মিতু থাকার কারণে পারল না। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। কালকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে যেতে হবে। সবকিছু আম্মু রাতে গুছিয়ে দিল। বিকালে উপস্থিত থাকতে হবে, তাই সকালে রওনা দেব। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। দেখি বড় ভাই কল করছে ইমোতে। কি রে লাদিন, আমি এসব কি শুনি? কি ভাইয়া? তুই নাকি সেনাবাহিনীর চাকরি করতে চাস? তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি দিই। এত কষ্ট করে চাকরি করতে পারবি না ভাই? আসলেই ভাইয়া বিদেশে থাকতে থাকতে সেখানের এক মেয়েকে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গেছে। ওই বললাম না, বাঙালি সুযোগ বুঝে কোপ দিতে খুবই ভালো পারে। আর ভাইয়া কিন্তু আমাকে অনেক ভালোবাসে। ভাইয়া তুমি তো জানো আমার কি ইচ্ছে। ভাইয়াকে উল্টোপাল্টা বুঝিয়ে ফোন রেখে দিলাম। সকালে, ভাইয়া আমাকে তো ভুলে যাবি না? আরে না রে বোন, জড়িয়ে ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় দেখি পাভেল দাঁড়িয়ে আছে। পাভেলকে নিয়ে বাসে উঠলাম। আগামীকাল থেকে আমাদের ট্রেনিং শুরু। সবকিছু গোছগাছ করলাম। আমার মতো অনেকেই এসেছে ট্রেনিং করার জন্য। সকালে ট্রেনিং শুরু হয়ে গেল। প্রথমে এত কষ্ট হয়নি, তবে যত দিন যাচ্ছে কষ্টটা তত বেশি বাড়ছে। ভাইয়ার বাবা ঠিকই বলেছিল, এগুলোতে যাস না, অনেক কষ্ট হবে। দেখতে দেখতে 1 মাস চলে গেল আমাদের ট্রেনিংয়ের। মিম, বিকেলে তো চলে যাব, চল কোথাও গিয়ে ঘুরে আসি। তবে বেশি দূরে যাওয়া যাবে না। এই মুহূর্তে সাইমন এসে বলল, কই যাও তোমরা? এই তো একটু ঘুরতে, তুমিও চলো। বিকালে তো চলেই যাব, একটু ঘুরলে মনটা ফ্রেশ হবে। চলেন তাহলে। মিতু আস্তে করে মিমকে বলল, কি রে, ও যাবে কেন? যাক না, সমস্যা কি? 1 ঘন্টার মধ্যে ঘোরার পর হঠাৎ দেখে মিতু কি কিনতে দোকানে গেছে। মিম, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বল। রাগ করবে না তো আবার? আরে না, বল কি বলতে চাও। সাইমন হাঁটু গেড়ে বসে আগে থেকেই একটা গোলাপ ফুল নিয়ে আসে। ফুলটার সামনে ধরে চোখ বন্ধ করে, মিম, আমি তোমাকে প্রথম যেদিন দেখি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে ছাড়া আমি এখন কিছুই কল্পনা করতে পারি নাই। যেদিকেই থাকায় সেদিকেই শুধু তুমি আর তুমি। শুধু আমি তোমাকে বলতে চাই, আমার বউ হবে তুমি। আই লাভ ইউ। সাইমন চোখ খুলে দেখে মিম সামনে নেই। ওই তো দেখা যায় চলে যাচ্ছে, তার মানে মিম এতক্ষণ আমার কথা শুনে নাই। ধুর, কেন যে চোখ বন্ধ করতে গেলাম। সামনেই আছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। আসছি। মিমদের টিম আরো বড় অফিসারের। সবকিছু গোছগাছ করে প্লেনে উঠে পড়লো। দেখতে দেখতে প্লেন বাংলাদেশের মাটিতে এসে পড়ল। বাংলাদেশের মাটিতে নামতেই এক বড় অফিসার বলে, জি স্যার, বলেন। তোমরা 3 মাসের ট্রেনিং করে আসছো, বলতে পারো তোমাদের এখন ছুটি চাই, কিন্তু সরকার তা দিবে না। তোমরা যে এতদিন কি ট্রেনিং করে আসলা, সরকারকে তা আমাদের দেখাতে হবে। তাই এই জায়গায় ভয়ানক একটা মিশন আছে। আমাদের সফল হতে হলে মনে হয় একটু সময় লাগবে। তাই সমস্যা নেই, মিশনের পর তোমাদের 1 মাসের ছুটি দেওয়া হবে। মিম 1 মাসের কথা চিন্তা করে মিম রাজি হয়ে গেল। জি স্যার, আমি রাজি। তাহলে আগামীকাল থেকে কাজে লেগে পড়ো। এদিকে মিম তার মিশন সাকসেসফুল হওয়ার জন্য কাজ করছে, আর আমি ট্রেনিং শেষ করে কবে বাড়িতে যাব তার জন্য চিন্তা করছি। বাড়ির কথা খুব মনে পড়ছে। দেখতে দেখতে আমাদের ট্রেনিং আর মাত্র 3 দিন রয়েছে। আমি সবকিছুর মাঝে প্রথম হয়েছে। আমাদের নাকি কি পুরস্কার দেবে,
সেনাবাহিনীরা অনেক বড় একটা অনুষ্ঠান করতে চাইছে। মিম মিশন শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ আমি অনেক খুশি রে, বাড়িতে যাব, কি যে ভালো লাগছে। আমি আরো বেশি খুশি। বাড়িতে গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। না জানি আমার জামাইটা কি করছে। কথা বলতে বলতে এসে গেছে মিম তার বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর মিতুর বাড়ির দিকে রওনা দিচ্ছে। মিম বাড়িতে এসে কলিং বেল বাজাতেই তার বাবা এসে দরজা খুলে দেবে। তুই কেন এখানে আসছিস? আমার কোনো মেয়ে নাই, চলে যা। যে আমার মান ইজ্জতের কথা চিন্তা না করে চাকরির পেছনে দৌড়তেছে। সরি বাবা, আর এমন হবে না, মাফ করে দাও। জড়িয়ে ধরে। মনে থাকে যেন। আচ্ছা বাবা, রিমি কই? দেখ, মনে হয় রুমে পাবি। কেমন আছিস রে বোন? আমার উপর রাগ করেছিস? আমার কেউ নাই, আমি আবার কার উপর রাগ করব? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। রিমি দেখে একটা আইফোন, লাভিয়ে মিমের কাছ থেকে ফোনটা নেয়। আচ্ছা বোন, তুই এখন তাহলে খুশি? অনেক অনেক খুশি। আপু এখন রেডি হ, আমরা তো দুলা ভাইয়ের বাড়িতে যাব। সত্যি আপু? রে, আমার জামাইটাকে কতদিন ধরে দেখি না। জানিস আপু, দুলাভাই অনেক ভালো, কোনো রাগ করে না। আচ্ছা, পরে এসব কথা হবে। বলে মিম তার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হলো। বাইরে এসে দেখে রিমি দাঁড়িয়ে আছে। মিমের বাবা দুই বোনকে একসাথে দেখে। কি মায়েরা দুই বোন একসাথে কই যাও? বাবা, দুলাভাইয়ের বাড়ি যাব। শুনে খুব খুশি হলাম, তাড়াতাড়ি যা। এমনি আমার বন্ধু আমার উপর খুব রেগে আছে। আচ্ছা বাবা, যাই তাহলে। মিম রাস্তায় গিয়ে দুটো রিক্সা নিল। একটাই দুই বোন বসলো, অন্যটায় মিম আমার বাবা মার জন্য কাপড় কিনেছে আর মিষ্টিগুলো। আর মিম এটা জানে না যে আমার সেনাবাহিনীর চাকরি হয়েছে। মারিয়া বাইরে গেছে পানি দিচ্ছে। হঠাৎ দেখি তার ভাবির ছবিতে দেখছিল, তো তাই চিনতে পেরেছে। রিক্সা এসে বাড়ির সামনে থামলো। ভাবি ভালো আছেন? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। তুমি তাহলে আমার ননদ? ভাবি। রাগ করছো আমার উপর? আরে না ভাবি, আপনি অনেক ভালো। ধন্যবাদ। আরে রিমি আপু, কেমন আছো? এই তো ভালো, কতদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে। মারিয়া বাবা মাকে বলল ভাবি আইছে। মিম বাড়ির ভেতরে গিয়ে মায়ের পায়ে সালাম করলো। আম্মু মিমকে তুলে দেখে কান্না করছে। এই দেখো পাগলি মেয়ের অবস্থা। আম্মু, আমাকে মাফ করে দেন। আমার কারণে আপনাদের কথা শুনতে হয়েছে। আমি আসতে চাইছিলাম, কিন্তু ওরা ছাড়ে নাই। কি করব, মেজর তো। এটা নিয়ে কান্না করা লাগে? আমি কিছু মনে করিনি। যাও তোমার বাবাকে সালাম করো। মিম বাবাকে সালাম করলো। বাবা মিমকে ধরে বলল, লাগবে না মা, থাক। বাবা, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? প্রথমে একটু রাগ ছিল, এখন আর নাই। মারিয়া, তোর ভাবিকে লাদেনের রুমটা দেখিয়ে দে, আর রিমিমার জন্য পাশের রুমটা। আচ্ছা আম্মু। ভাবি চলেন। রুমে আসার পর, মারিয়া, তোমার ভাই কই? দেখতে পাচ্ছি না যে। কেন ভাবি, আপনি জানেন না ভাইয়া তো সেনাবাহিনীর চাকরি হয়ে গেছে, আর মনে হয় ট্রেনিংও শেষ। কি বলো, সত্যি নাকি? তবে কি আমি আপনাকে মিথ্যা বলছি? আচ্ছা আপু, আমি যাই, আপনি ফ্রেশ হয়ে খেতে আসেন। মারিয়া চলে যাওয়ার পর মিম আমার রুমটা ঘুরে ঘুরে দেখছে। দেওয়ালে আমার ছবি টাঙানো। মিম আমার ছবিটা দেখে। ইস, আমার বরটাকে কি সুন্দর লাগছে। আবার ওর সেনাবাহিনীর চাকরি হয়েছে, আমাকে একবারও জানালো না। এসব চিন্তা করছে আর ঘুরে ঘুরে আমার রুমটা দেখছে। হঠাৎ মিমের ফোনটা বাজতে লাগলো। দেখি বড় অফিসার ফোন করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যেটা বলতে তোমাকে কল করেছিলাম। জি স্যার, বলেন। যারা সেনাবাহিনীতে যোগ করেছে তাদের ট্রেনিং শেষ। এখন সেখানে একটা বড় অনুষ্ঠান করে, যারা প্রথম হয়েছে তাদের পুরস্কার দিব। আর কিছু কথা বলতে হবে। এই দায়িত্ব পড়েছিল আমার ওপর, কিন্তু আমি এক জায়গায় এসে পড়েছি। আমি যেতে পারবো না, সেই হিসেবে তুমি যাবা, আর প্রধান অতিথি হিসেবে। অবশ্যই স্যার। কোন দিন যেতে হবে? আগামীকাল সকালে যাবা। একদিন সেখানে থেকে সকালে অনুষ্ঠান শুরু হবে।
আচ্ছা স্যার। মিম বাবা মার কাছে এই কথা বলতেই বাবা আর মা বলছে, আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি এসে পড়বা। ভাবি, আমি আর রিমি আবু যাব আমার ভাইকে দেখতে, খুব মন চাইছে। আচ্ছা, যাবা নে। মিম, মারিয়া আর রিমি সকালে রেডি হয়ে রওনা দিল। আমরা সবাই মিলে কাজ করছি। আগামীকাল আমাদের সেনাবাহিনীর অনুষ্ঠান, তাই খুব সুন্দর করে মঞ্চ সাজাতে লাগলাম। সেই সেনাবাহিনীতে এসে একটা ভালো বন্ধু পাইছি, নাম সুমন। ছেলেটা অনেক ভালো। কাজ সব কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেলাম। সকালে 9টার দিকে সবাই আসতে লাগলো। সব কিছু কালকেই গুছিয়ে রাখছে। আমাদের সেনাবাহিনীদের এক পাশে বসার সিট, অন্য পাশে জনগণের। হঠাৎ মাইকে ঘোষণা করা হলো প্রধান অতিথি আসছে। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। সামনে যারা আছে তারা সবাই ফুল দিয়ে বরণ করছে, তবে আমি পেছনে থাকার কারণে দেখতে পারছি না। একটু পর সবাই বসে পড়ল। প্রধান অতিথি মঞ্চে গিয়ে বসতেই আমি তো দেখি অবাক হয়ে গেলাম। আরে, এটা তো আমার বউ, তার মানে আমার বউ এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বাস্তবে যে আমার বউ এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারি নাই। পামেলা সুমন আবার দুই পাশে বসা ছিল, আর সুমন আমার সম্পর্কে সব জানে, আগে বলেছিলাম। কিরে, তুই এই সেনাবাহিনীর মেজরের উপর এভাবে তাকিয়ে আছিস কেন? উনি এখন কিন্তু আমাদের প্রধান অতিথি, আমাদেরকে সম্মান করা উচিত। পাবেল তাও দেখে আমি তাকিয়ে আছি। পাবেল আমাকে ধাক্কা দিয়ে, এই ব্যাটা দেখে লাভ নেই, শুনেছি ওনার নাকি বিয়ে হয়ে গেছে। আসলে আমার বউকে শুধু আমি পিকে দেখেছি, আর ওরা দেখে নাই, তাই এমন কথা বলছে। আরে বেটা, এইটাই আমার মেজর বউ। পাবেল আর সুমন বেক্কেল হয়ে, ভাবি কিন্তু খুব সুন্দর, তবে তুই শুধু দেখেই গেলি আর কিছু করতেও পারলি না। দেখ, ফালতু কথা বলিস না, এখন চুপ করে বসে থাক, দেখি কি করে। অনেকেই অনেক কিছু আমাদের জ্ঞান দিচ্ছে, যাকে বলে ভাষণ। সবশেষে মিমকে বলল কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলতে। মিম উঠে আমাদের উদ্দেশ্য করে অনেক কথা বলছে, কি কি করতে হবে দেশের জন্য, আরও অনেক কিছু। সবশেষে এখন পুরস্কার বিতরণের সময়। মাইকে আমাকে ডাকা হলো। যিনি পরিচালক, মানে সব কিছু মাইকে বলছে, তিনি বলল, এই সেনাবাহিনীর সব কিছু ট্রেডিং বল আরও অনেক কিছু মাঝে যে ফার্স্ট হয়েছে তার নাম এখন ঘোষণা করব। তার নাম শেখ লাদেন ইসলাম তানজিম। তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম। মিম বলা যাবে না, যেহেতু তিনি এখন প্রধান অতিথি। আমি মেজরের সামনে গিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি মিমের একদম মুখোমুখি। বিশ্বাস করেন, কাছ থেকে এত সুন্দর লাগছে, মনটা চাইছে থাক, কিন্তু পারবো না। আমার বউকে আমি কিচ্ছু করতে পারবো না এত কাছে থেকেও। কেমন লাগে বলেন? মিম আমার হাতে পুরস্কার তুলে দিল। পরে আমি গিয়ে আবার আমার জায়গায় বসলাম। এভাবে 3 জনকে পুরস্কার দিল। মিম গিয়ে সেনাবাহিনীরা যেখানে বসেছে সেখানে বসলো। তার জন্য আলাদা সিট আনা হয়েছিল। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এই ধরনের নাচ, গান, অভিনয়, আরও অনেক কিছু। আমি এই সংস্কৃতি অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের সেনাবাহিনী যে খুব সাহসী, তার চলাফেরা বাঘের মতো। সে সবসময় এই দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকে। শেখ লাদেন ইসলাম তানজিম। আমি আবার লাদেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর সে এখন আপনাদের সামনে গল্প এবং গান নিয়ে আসছে। আসলে আমি সেনাবাহিনী থাকাকালীন অনেকেই গান শুনেছে, এই জন্য হয়তো আর আমি ভালো গল্প একদিন এক স্যারকে শোনাই, এজন্য মনে হয় আমাকে দিছে। আমি আবার মঞ্চে গিয়ে মাইকটা হাতে নিয়ে মিম সামনে বসে আছে, আর দুই পাশে দেখি আমার বোন আর আমার শালিকাও আছে। আজকে আমি আপনাদের যে গল্পটা বলতে চাচ্ছি, এটা একটা ছেলের বাস্তব জীবনের কষ্ট, না পাওয়া কষ্ট। আমার চেনা একটা ছেলে ছিল, খুব সুন্দর করে তার জীবন পার করছিল। এসএসসি পাশ করে সে শুধু এদিক সেদিক ঘুরছে, তার কোনো কষ্ট নাই। হঠাৎ একদিন তার বাবা মা ছেলের ইচ্ছের বিরুদ্ধে এক সেনাবাহিনীর মেজরের সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু বিয়ে করতে না করতে মেয়ে তার চাকরির জন্য ছেলেকে একা রেখে চলে গেল। ছেলেটার কথা একবারও মেয়েটা চিন্তা করলো না।
ছেলেটার কি হবে? সে শুধু চাকরির পেছনে সময় দিচ্ছে। আমি এত কথা বলতে চাই না, শুধু এইটা বলতে চাই, আপনারা যেখানেই থাকেন না কেন, বিশেষ করে পরিবারকে সময় দেবেন। আজকাল আমাদের সমাজে একটা বিশেষ কথা চালু আছে, ইমু মানেই স্বামী বিদেশ। কেন এই কথা চালু জানেন? আপনি টাকার জন্য বিদেশ গেলেন, আবার এই ইমুতেই বিয়ে করে নিলেন, দেশে বছরেও একবারও আসেন না। আপনার বউকে একমাত্র সুখী রাখার মানুষ আপনি, সেই আপনি কিনা পরিবার ছেড়ে দূরে চলে যান। এই জন্য আমার একটাই কথা, যেখানেই থাকেন না কেন পরিবারকে সময় দিন, দিন শেষে পরিবারের কাছে ফিরে যান। এই কথা বলে আমি আমার গল্প শেষ করলাম। সবাই দেখি তালি দিচ্ছে আমার কথা আমার কথা শুনে। সামনে দেখি মিমের চোখে পানি টলমল করছে। মিম বুঝতে পারছে আমি কাকে উদ্দেশ্য করে এই কথা বলছি। একে একে আমার মতো কেউ গান বলছে, আবার কেউ নাচ। এভাবে দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। এমন সময় পরিচালক বলল, যারা নতুন সেনাবাহিনী তাদেরকে 1 মাসের ছুটি দেওয়া হয়। 1 মাসের ছুটি কাটিয়ে আবার তোমরা এই তারিখে চলে আসবা। আমি এখন এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাই দেখি যার যার মতো চলে যাচ্ছে। লাদেন এখন কি করবি? আমার বোন আর বউ এসেছে, ওদের সাথে একটু কথা বলে নেই। এই কথা বলতে পারলাম না, হঠাৎ দেখি কে যেন আমার কোলে উঠে গেছেন। আরে এই তো দেখি মারিয়া। ভাইয়া তুই কেমন আছো? এতদিন কি তোর আমাদের কথা একটু মনে পড়ে নাই? মনে পড়েছে রে, কি করব বল, সেনাবাহিনীর চাকরি। সরি বোন, আর এমন হবে না। তুইও যে ভাবির মতো হয়ে যা, মনে থাকে যেন। সামনে দেখি রিমি আর মিম, তবে মিমের সাথে বডিগার্ড আছে, মেজর বলে কথা। মিম বডিগার্ডকে চলে যেতে বলল, তারাও চলে গেল। দোলা ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? দোলা ভাই আপুর সাথে কথা বলবেন না? মিম দিকে আমার মুখের ওপর তাকিয়ে আছে, দেখে মনে হয় তার মতো অসহায় আর কেউ নেই, এমন চাওয়া দিয়েছে। তোমার বোনকে বলো আমার কাছে কি, তাকে বলো সে না চাকরির পেছনে ঘুরছে, চাকরি করুক, তো আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। ভাইয়া এভাবে বলছেন কেন? যে মেয়ে নিজের বিয়ের দিনেই নিজের স্বামীকে একা রেখে চলে গেল, আমার মনে হয় তার মন বলতে কিছুই নেই। আসলেই আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। ভাবি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আর তোমাকে তো চিনতে পারলাম না। জি ভাবি, আমি লাদেনের বন্ধু। ও আচ্ছা। তো লাদেন, তুই কি আমাদের সাথে যাবি নাকি? না ভাইয়া, আপনারা চলে যান, ভাইয়া আমাদের সাথে যাবে। না রে বোন, তোরা চলে যা, আমি ওদের সাথে আসছি। তা বললে তো হবে না, চলেন তো। আচ্ছা দাঁড়ো, ব্যাগটা নিয়ে আসি। ব্যাগটা আনতে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে মাইক্রোর কাছে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে। রিমি আর মারিয়া একসাথে বসছে, আমি আর মিম একসাথে। মিমের শরীর থেকে যে ঘ্রাণটা আসছে, ইস, আমাকে তো পাগল বানিয়ে দিচ্ছে। তবে না না, আমাকে কন্ট্রোল করতে হবে, একটু শাস্তি তো দেওয়া লাগবে, নইলে তো আর আমার মান সম্মান থাকবে না। তাই হালকা একটু শাস্তি দিচ্ছি। মিমের সাথে আমি একটাও কথা বললাম না। দেখতে দেখতে বাড়িতে এসে গেলাম। মাইক্রো থেকে নেমেই বাসার ভেতরে এসেই মাকে জড়িয়ে ধরলাম। আম্মু, তুমি কেমন আছো? এই তো বাবা, খুব ভালো। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বাবা কই আম্মু? বাবাকে দেখতে পাচ্ছি না। তোর বাবা কই গেছে বলতে পারবো না। আচ্ছা আম্মু, অনেক জার্নি করে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আচ্ছা যা। আমি আমার রুমের দিকে যেতে লাগলাম, হঠাৎ মারিয়া এসে বলল, এই ভাইয়া কি করিস, কি করিস? ও মা, আমি আবার কি করলাম? এই রুমে এখন যেতে পারবি না, তুই ওই পাশের রুমে যা, এখানে আমরা একটু কাজ করব। কি কাজ করবি যে আমার রুমে আমি যেতে পারবো না? তা বলা যাবে না, তুই অন্য রুমে যা। থাক, তোর সাথে এখন ঝগড়া করার ইচ্ছে নেই বলে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে তাসলিমাদের বাসায় গেলাম। তাসলিমাদের বাসায় কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। ভালোভাবে জিজ্ঞেস করে বললাম, আন্টি তাসলিমা কই? আন্টি বলল ছাদে গিয়েছে, তাই আমি ছাদে যাচ্ছি।
গিয়ে দেখি মহারানী টিকটক করছে। কিরে, তুই কোন দিন থেকে টিকটক করা শুরু করলি? আরে তুই কই আসলি? তোরে তো খুব হ্যান্ডসাম লাগছে।